হ্যালো, কে? ডিটেকটিভ পার্থবাবু আছেন? হ্যাঁ, আছে। দয়া করে একটু ওনাকে ডেকে দিন, খুব আর্জেন্ট। এই নাও তোমার ফোন, আর্জেন্ট। বলে কণিকা ফোনটা এগিয়ে দিল পার্থর দিকে। সবে রাত ৮টা। মহিলার ফোন শুনে একটু অবাক হয়ে হ্যান্ডসেটটা তুলে নেয় ডিটেকটিভ পার্থগুপ্ত। পার্থগুপ্ত বলছি, আপনি কে বলছেন? মিস্টার গুপ্ত, আমি অলি রায় বলছি। আমার ফ্ল্যাটে এক ভদ্রলোক খুন হয়েছেন। আপনাকে এক্ষুনি আসতে হবে। আমার আমার বড় বিপদ। সিএলআইতে ফোন নম্বর দেখে পার্থ বলল, বাড়িটা কি ঢাকুরিয়ার দিকে? লেভেল ক্রসিং, সবুজ সঙ্গ? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, যিনি মারা গেছেন তিনি কি আপনার হাজবেন্ড? ও প্রান্তে অলি ইতস্তত করে, একটু থেমে জবাব দেয়, মিস্টার গুপ্ত, এত কথা বলা যাবে না। সব কথা বলবো বলেই তো আপনাকে ফোন করেছি। একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি একেবারে একা। পুলিশ কি আপনার ওখানে পৌঁছে গেছে? হ্যাঁ। গুড, আমরা এখনই যাচ্ছি। ডোন্ট ওয়ারি ম্যাডাম। পার্থ ফোন ছেড়ে দিল। মহিলার বাড়ি একাই যাবে নাকি কণিকাকেও সঙ্গে নেবে? কণিকা সবে মাত্র অফিস থেকে ফিরেছে, তবুও তাকে জিজ্ঞেস করতে সে রাজি হলো পার্থর সঙ্গে যেতে। অলি রায়ের বাড়িতে পৌঁছতে ওদের মিনিট 15 সময় লাগলো। বলা বাহুল্য, এটা বাড়ি নয়, ফ্ল্যাট। 28টা ফ্ল্যাটের অন্যতম এই ফ্ল্যাটটা 3 তলায়। ঘরে ঢুকে প্রবেশ করল পার্থ। অলি রায় নামে যে মহিলা আত্মপরিচয় দিল তার পরনে ছিল টাইট জিন্সের প্যান্ট আর হাল ফ্যাশনের ছোট্ট একটি সাদা টপ। মূর্তিমতী ভেনাস। বয়স হবে 37-এর কাছাকাছি। বিবাহিতা না, সেটা বোঝার কোনো উপায় নেই। বাইরের ঘরটি রুচিসম্মতভাবে সাজানো। দুটি সোফায় বসেছিল ইন্সপেক্টর অশোক ব্যানার্জি ও তার এক সহকারী। অন্য ইন্সপেক্টরকে সম্ভাষণ করার পর অলিকে পার্থ জিজ্ঞেস করল, এবার বলুন ম্যাডাম, ঘটনাটা কি ঘটেছে? অলি ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি ব্যাংকে চাকরি করি। রোজকার মতো আজও সকালে 9টার সময় অফিসে বেরিয়ে যাই। সজল তখন দিব্যি সুস্থ ছিল, ব্রেকফাস্ট করে সেভ করছিল। আমি অফিস থেকে ফিরি সন্ধ্যা 7টা নাগাদ। আজও গ্রসারি শপ থেকে কেনাকাটা করে ফ্ল্যাটে এসে অনেকবার কলিং বেল বাজাই, কিন্তু কেউ দরজা খোলে না। তখন ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে আমি দরজা খুলি। সজলের নাম ধরে ডাকতে ডাকতে ঘরে গিয়ে দেখি সজল ডাইনিং টেবিলে মাথা দিয়ে যেন বসে রয়েছে। শরীরে হাত দিয়ে দেখি শরীর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। ডাকতেও সাড়া দিচ্ছে না দেখে তখনই থানায় এবং ডাক্তারকে ফোন করি। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আসেন, পরীক্ষা করে বলেন পয়জনে সজলের মৃত্যু হয়েছে এই দুপুর 2টো নাগাদ। কিন্তু উনি ডেথ সার্টিফিকেট দিতে রাজি হননি। ইন্সপেক্টর বললেন আনন্যাচারাল ডেথ, পোস্টমর্টম হবে। অলির মুখের কথা কেড়ে নিয়ে দারোগা অম্লান বদনে বলে উঠলেন, 2টোয় তো আপনাদের টিফিন টাইম, তাই না? এমনও তো হতে পারে সেই সময় আপনি এসে সজলবাবুকে বিষ খাইয়ে আবার চলে যান। একটুও বিচলিত না হয়ে অলি জবাব দেয়, আমি আজ সারাক্ষণই অফিসেই ছিলাম অফিসার। ডাউট হলে আপনি ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করে জানতে পারেন। হি ইজ স্টিল ইন হিজ অফিস। ওর কোনো ফোন নাম্বার কি আপনাকে দেব? শিওর হয়ে নেবেন তাহলে। অশোক ব্যানার্জি চুপ করে যায়। পার্থ ভাবে অলি এই মৃত্যুতে বিচলিত হলেও তাকে মোটেই শোকাতুর বলে মনে হচ্ছে না। তাই সে এবার প্রশ্ন করে, সজল সামন্ত আর অলি রায়, আপনাদের মধ্যে রিলেশন? উনি কি আপনার হাজবেন্ড? এবার ইতস্তত করে অলি। একটু বুঝি বিব্রত বোধ করে এতগুলো অপরিচিত মানুষের সামনে। বলে, না, উনি আমার হাজবেন্ড নন। আমি ডিভোর্সি, বাট উই লিভ ইন টুগেদার। আচ্ছা। রসের সন্ধান পেয়ে নড়েচড়ে বসে দারোগা। আপনারা কতদিন একসঙ্গে আছেন? প্রতিবেশীরা কেউ অবজেকশন দেয় না? এই লোকালিটিটা তো ভালো বলেই জানি।
অবজেকশনের কোনো প্রশ্নই নেই। বোথ অফ আস ওয়ার অ্যাডাল্ট, ইজ নট ইট? অলি পাল্টা প্রশ্ন করে। ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে দেখে পার্থ বলল, ম্যাডাম, আমারও অনেক প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু তার আগে আমি ডেড বডিটা একবার দেখতে চাই। মিস্টার ব্যানার্জি, আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না? অবশ্যই না। পার্থ আর কণিকা বৈঠকখানা পেরিয়ে ডাইনিং স্পেসে গিয়ে ওরা দেখলো ডাইনিং টেবিলের ওপর মাথা রেখে এক ভদ্রলোক কাত হয়ে যেন বসে আছে। তার হাত দুটো দুপাশে ঝুলছে। পার্থ লোকটির কাছে গিয়ে দেখল মুখ দিয়ে গ্যাজেলা বেরিয়ে শুকিয়ে গেছে। টেবিলের ওপর একটা খালি গ্লাস। পার্থ নিচু হয়ে দেখল টেবিলের তলায় কিছু যেন পড়ে আছে, তাতে মাছি ভন ভন করছে, অর্থাৎ লোকটি বমি করেছিল। পার্থ পকেট থেকে রুমাল বের করে টেবিলের গ্লাসটা আলোয় তুলে ধরল। না, খালি চোখে সেডিমেন্ট দেখা যাচ্ছে না। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, খুলতেই দুর্গন্ধ বের হলো। পার্থর অনুমান বাথরুমের মেঝেতেও বমির কণা ছড়িয়ে ছিটিয়েছিল। কণিকা নাকে রুমাল চাপা দিয়ে বলে উঠল, অলি, আপনি অফিস থেকে এসে টয়লেট গিয়েছিলেন? না, আমার ঘরের সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে, আমি সেটাই ইউজ করি। বাকি দুটো ঘর ও রান্নাঘর ওরা ঘুরে ঘুরে দেখল, সব কিছুই যথাযথ রয়েছে। পার্থ বলল, ভদ্রলোক যদি সুইসাইড না করে থাকেন তাহলে তাকে মার্ডার করা হয়েছে ব্যক্তিগত আক্রোশে, তবে টাকার জন্যে নয়। খুনি নিশ্চয়ই ভদ্রলোকের পরিচিত, না হলে উনি দরজা খুলতেন না। কিন্তু প্রশ্ন হলো, বিষটা দিল কিভাবে? মিস্টার গুপ্ত, বিষ হলো মেয়েদের অস্ত্র, আর সেক্ষেত্রে সন্দেহের তীর আপনার ক্লায়েন্টের দিকেই। এভিডেন্সও তাই বলছে। কিন্তু এখনো পর্যন্ত কি কোনো এভিডেন্স পেয়েছেন? আমার অ্যালিবাই সম্পর্কে কোনো ডাউট নেই। আমি বলছি আমার অ্যাবসেন্সে কেউ এসে খুন করে গিয়েছে। মিস্টার গুপ্ত, আপনি কি বলেন? পার্থ একটু ভেবে উত্তর দেয়, কেউ যে খুন করতে পারে তা ঠিক, আবার এও ঠিক যে মেয়েদের কমন হাতিয়ার হলো বিষ। দেখা যাক পোস্টমর্টেম রিপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট কি বলে। বাই দ্য ওয়ে ম্যাডাম, ভদ্রলোকের পুরো নাম একটু বলুন, উনি কি করতেন? নাম সজল সামন্ত, গভর্নমেন্ট অফিসার ছিলেন, পাইকপাড়ার দিকে বাড়ি। উনি পাইকপাড়া আর আপনি ঢাকুরিয়া, তা কি করিয়া মিলন হলো দোহে? অফিসের কাজে উনি প্রায় আমাদের ব্যাংকে আসতেন, সেই সূত্রেই আলাপ। বছর চারেকের পরিচয়। এখানে আছেন বছর দুয়েক হলো। ডোন্ট মাইন্ড। অলি, আপনাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল নিশ্চয়ই, সেটা কি? কণিকার প্রশ্নের জবাব দিতে ইতস্তত করে অলি। পার্থ তার দ্বিধা কাটাবার উদ্দেশ্যে বলে, আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি। ইনি হলেন কণিকা, আমার স্ত্রী, আমার অ্যাসিস্ট্যান্টও বলতে পারে। আমাদের এগ্রিমেন্ট ছিল কেউ কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবো না। যা খরচ হবে সব খাতায় লিখে রাখতে হবে, তারপর মাসের যখন শেষ হতো এই ইকুয়াল কন্ট্রিবিউশন আর কি। রান্নার ভার কি আপনার ওপর? ভোরে এসে কাজের মাসি ছিলেন যিনি রান্না করে দিয়ে যায়। আমিও সকালে কিছুটা রান্না করি। সজল বাড়ি থাকলে শখ করে কিছু করতো। আজ যেমন সবই করা ছিল, ভাতও ক্যাসারোলে রাখা ছিল। বলেছিল কোথায় যেন বেরোবে, কিন্তু বোধহয় আর বেরোতে পারেনি। চলুন তো দেখি ক্যাসারোলে ভাত আছে কিনা। ইন্সপেক্টর তখনই সাবধান করে বলে, মিসেস গুপ্তা, খালি হাতে কোনো কিছুই ছোবেন না কিন্তু, ঠিক আছে? কণিকা হেসে গ্লাভস পরে ক্যাসারোল খোলে। ভাত যেমনকার তেমনই পড়ে রয়েছে পাত্রে। তা দেখে অলি আপন মনে বলল, কে তাহলে এসেছিল যার জন্যে সজল বাইরেও যায়নি, ভাতও খায়নি? ঘটনাটা তাহলে কখন ঘটেছিল? মিস রায়, ডোন্ট মাইন্ড, বাট আপনার এক্স হাজবেন্ডের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর প্রফেশনটা একটু বলবেন? তার সঙ্গে কি এখনো আপনার যোগাযোগ আছে? না না,
কোনো কানেকশন নেই। তার নাম সুজিত রায়, সাউথার্ন পার্কে বাড়ি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কত বছর আগে ডিভোর্স হয়েছে আপনাদের? তা বছর 8 হবে। আপনি কি মিস্টার রায়কে সন্দেহ করেন? দেখুন, কার মনে কি আছে সেটা বলা শক্ত, তবে আমার ব্যাপারে সুজিতের কোনো ইন্টারেস্ট আছে বলে তো মনে হয় না। মিসেস রায়, আপনি কি এই প্রথম লিভ টুগেদার করছেন নাকি এর আগেও? অলিকে একটু চঞ্চল মনে হয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি স্মোক করতে পারি? বড্ড টেন্স লাগছে। স্বচ্ছন্দে। আর নিজে একটা সিগারেট ধরিয়ে বলে ওঠে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সেই সঙ্গে হেসে ওঠে চরম রসিকতা করা হয়েছে ভেবে। পার্থ এই সুযোগে চুরুত ধরায়। অনেকক্ষণ বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়া হয়নি বলে অস্বস্তি হচ্ছিল তারও। অলি একটা কিং সাইজ সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বলল, অফিসার, এর আগে একজন ছিলেন, সোমেন সেন। সোমেন সেন বড় বেশি পজিটিভ ছিল, এমনকি মারধর করারও চেষ্টা করেছিল, তাই তাকে চলে যেতে বাধ্য করেছিলাম। ইন্টারফেয়ারেন্সে আমার একদম পছন্দ নয়। তাড়িয়ে দেওয়ার পর সৌমেন আর আসেনি? হ্যাঁ, অনেকবার কম্প্রোমাইজ করার চেষ্টা করেছিল, আমি এগ্রি করিনি। সজলকে একবার থ্রেটও করেছিল। আচ্ছা, থানায় এফআইআর করেছিলেন? না, কেন করেননি? প্রবৃত্তি হয়নি। পার্থ সোমেন সেনের ফোন নাম্বার ও ঠিকানা টুকে নিতে নিতে বলল, সজল সামন্ত সম্পর্কে কিছু বলুন। উনি তো বেশ সিনিয়র ছিলেন, ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে অসুবিধে হতো না? না, তার সাথে তেমন কোনো অসুবিধাই হয়নি। ওর ফ্যামিলি সম্পর্কে কিছু বলুন। ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না। ফ্যামিলি সম্পর্কে উনি বিশেষ কিছু বলতেনও না। শুনেছি মাসের গোড়ায় নাকি 6,000 টাকার একটা ড্রাফট পাঠিয়ে দিতেন ওয়াইফের নামে। এই সব কথাবার্তার মাঝে পুলিশের একদল লোকসহ ডাক্তার, ফটোগ্রাফার, ফরেন্সিক বিশেষজ্ঞ চলে আসে। তারা যখন নিজের নিজের কাজে ব্যস্ত, তখন দারোগা বললেন, দেখুন মিস্টার রায়, আপনার বাড়িতে যে মার্ডার হয়েছে তাতে কোনো ভুল নেই, কেননা দাড়ি কামিয়ে কেউ সুইসাইড করে না। তাছাড়া এই বয়সে স্ত্রী সংসার ছেড়ে ভদ্রলোক যখন লিভ ইন টুগেদার করতে এসেছিল, তখন ওর মনেরও জোর আছে বলে আমার ধারণা। ঘরের জিনিসপত্র তো কালি চোখে দেখে ঠিকঠাকই বলে মনে হচ্ছে। উনি যার হাত থেকে বিষ খেয়েছেন তাকে বিশ্বাস করেই সেটি খেয়েছেন, কোনো ঝামেলা না করে তিনি খেয়েছিলেন এই বিষটা। এই বাড়িতে আপনি ছাড়া আর কাকে উনি বিশ্বাস করেন মিস্টার রায়? ওকে খুন করে আমার কি লাভ ইন্সপেক্টর? ওর সঙ্গে আমার জয়েন্ট অ্যাকাউন্টও নেই, ফিক্সড ডিপোজিটও নেই। লোকে তো খুন করে টাকার জন্যে, তাই না? ব্যাংকের চাকরির দৌলতে আমার তো কোনো কিছুর অভাব নেই। একটু ভেবে দেখুন অফিসার, আমি ডিটেকটিভ ডেকেছি, প্রয়োজনে বড় অ্যাডভোকেট নিয়োগ করব নিজেকে নির্দোষ প্রমাণ করতে। অফিসার, আপনি যা বললেন তার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। কোনো ঘনিষ্ঠ লোকের হাত থেকেই না জেনে তিনি বিশ্বাস করে বিষ খেয়েছেন। তবে তিনি যে অলি রায় সেটা এই মুহূর্তে বলা মুশকিল। সেটা অন্য কেউ হতে পারে। অলি রায়ের কোনো মোটিভ নেই এবং উনি সেই সময় ব্যাংকে ছিলেন, যা আমরা আগামীকাল ব্যাংকে গেলেই শিওর হতে পারব। অবশ্য এখনো সেটা আমরা ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করে জেনে নিতে পারি, তাই না? ফরেন্সিক টিম যখন ফিঙ্গারপ্রিন্ট নিতে ব্যস্ত, তখন কণিকা হঠাৎ বলে ওঠে, অলি, দেখুন তো খামের মতো কি যেন পড়ে রয়েছে ওখানে। না না, হাত দেবেন না, পুলিশকে দেখতে বলুন। ডাইনিং স্পেসের জানলার কাছে একটা সাদা বড় খাম পড়েছিল, যার ভেতরটা শূন্য। তার মানে ভেতরের জিনিস কেউ নিয়ে গেছে। পার্থর মনে হলো ওটা সম্ভবত গ্রিটিংস কার্ডের খাম। পার্থ বলল, এই খামটা সকালে কি আপনি দেখেছিলেন? না। দেখেননি? কিন্তু মজা দেখুন, এতে কোনো নাম ধাম লেখা নেই। হাতের লেখা দেখে যদি চিনে ফেলা যায় তাই। আরও দেখুন, কোনো পোস্টমার্ক নেই, কুরিয়ারের ছাপও নেই। তার মানে কেউ এসেছিল, আউটসাইডার। আচ্ছা, আজ কি সজলবাবুর জন্মদিন ছিল? অলি মাথা নাড়ে।
পার্থ আবার পুরনো কথাটা ভাবে। ঘনিষ্ঠ কেউ যে জড়িত এই বিষয়ে তাতে কোনো সন্দেহ নেই। মিস রায়, আমরা আপনাদের দুটো ঘরই সার্চ করব। দুটো ঘরে আলমারি খুলে দিন, দেখা যাক ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সজলের আলমারি খুলে চেক ও পাসবই পাওয়া গেল অনেক কাগজের মধ্যে। পাসবইতে দেখা গেল সেটি জয়েন্ট অ্যাকাউন্ট শিপ্রা সামন্তর সঙ্গে। ব্যালেন্সে রয়েছে 16,400 টাকা। নর্থ অ্যাভিনিউর ঠিকানা রয়েছে। পার্থ শিপ্রা সামন্তর ঠিকানা নিতে ভোলে না। ঠিকানা পেয়ে দারোগা ব্যস্ত হয়ে ওঠে। সহকারীকে নির্দেশ দেয় ওই ঠিকানায় খবর পাঠানোর জন্য থানার মাধ্যমে। ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ হলে অশোক বলল, ইনভেস্টিগেশন শেষ হওয়া না পর্যন্ত আমরা সজল বাবুর ঘর সিল করে দিচ্ছি। আপনি আপনার ঘরে আপাতত থাকতে পারেন, তবে পুলিশের পারমিশন ছাড়া আপনি কোথাও এক পাও যেতে পারবেন না, এমনকি ব্যাংকেও না। আমরা কাল আর্লি আওয়ার্সে এখানে আসব, তারপর আপনাকে সঙ্গে নিয়ে ব্যাংকে যাব। ওকে? এরপর দারোগা পাশের 3টি ফ্ল্যাটের বাসিন্দাকে ডেকে পাঠালো এক এক করে। 3টি ফ্ল্যাটের পুরুষরাই সেদিন দুপুরে অফিস ছিল। 3টি ফ্ল্যাটের 3 মহিলাই একে একে পুলিশের সামনে উপস্থিত হয়। তাদের সাক্ষ্য থেকে জানা গেল তারা অলির ফ্ল্যাটে সন্দেহজনকভাবে কাউকে ঢুকতে বা বের হতে দেখেনি। কোনো ঝগড়াঝাটি বা মারামারির শব্দ তারা শুনতে পায়নি। অফিস থেকে ফিরে সেদিন অলি উদ্ভ্রান্তের মতো তাদের প্রত্যেকের ফ্ল্যাটে গিয়ে এই দুর্ঘটনার কথা জানিয়ে তাদের সাহায্য চেয়েছিল। হতাশ হয়ে হুঙ্কার ছাড়ে দারোগা। সে আশা করেছিল প্রতিবেশীরা এই ব্যাপারে বিশেষভাবে আলোকপাত করবে। দারোগা বলল, এখানকার কেয়ারটেকারকে ডাকুন, তার স্টেটমেন্টটা খুবই জরুরি। অতঃপর গণেশ থাপা নামে পৌর কেয়ারটেকার ঘরে আসে। সে পুলিশ দেখে নার্ভাস হয় না। বাহাদুরজি, খেয়াল করে দেখুন তো, আজ সকাল অথবা দুপুরের দিকে কোনো অচেনা লোক এই ফ্ল্যাটে এসেছিল কিনা, ভেবে বলুন। স্যার, আমি তো সবসময় নজর রাখতে পারি না, তবে আজ সকালে ধরুন 11টার পরে একটা ছেলে এসে আমার কাছে জানতে চেয়েছিল অলি রায়ের ফ্ল্যাটটা কোথায়। দিদি বাড়ি নেই শুনে সে চলে গিয়েছিল, ভেতরে ঢোকেনি। স্ট্রেঞ্জ। আলী রায়ের কথা জিজ্ঞেস করেছিল, সজল সামন্তের কথা নয়। বাইরের লোকও তাহলে এই কেসে জড়িয়ে থাকতে পারে। এখন আর কেসটা খুব সহজ বলে মনে হচ্ছে না আমার। জানি না এরপর মিস রায় টার্গেট হবেন কিনা। শুনুন, আজকে রাতের জন্য আপনারা ফ্ল্যাটের বাইরে 2জন পুলিশ গার্ড থাকবে। আপনি বাড়ির বাইরে একদম বেরোবেন না। আমরা কাল সকালে আসছি, ঠিক আছে? পার্থ অলিদের নোট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। সে এবার বলে উঠল, নোট বই পড়ে দেখছি আপনাদের হার্ড ডিস্ক, সফট ডিস্ক সবই চলতো। ফ্রিজটা একটু চেক করে দেখবেন ওগুলো সব ঠিক জায়গায় আছে কিনা, পরিমাণও ঠিক আছে কিনা। মানে সকালে উনি কিছু খেয়েছেন কিনা তার একটা আন্দাজ চাইছি। যদিও পিএম রিপোর্টে সবই থাকবে, তবুও। অলি ফ্রিজ খোলে। ওর পাশে গিয়ে দাঁড়ায় কণিকা। বেশিরভাগই মদের বোতল। অলি একের পর এক বোতলগুলো দেখতে দেখতে সবিস্ময়ে বলে ওঠে, কোল্ড ড্রিঙ্কসের 1.5 লিটারের বোতলটা তো কাল রাতেও ভর্তি ছিল, এতটা খালি হলো কি করে? তবে কি সকালে সজল কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খেয়েছিল? কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসতো তো ঠিকই, কিন্তু সকালে তো মদ খেত না। ইন্সপেক্টর ও পার্থ পরস্পরের মুখের দিকে তাকায়। আমার একটা প্রশ্ন আছে, উনি কি নিয়মিত ওষুধ খেতেন? হ্যাঁ, রোজই ব্রেকফাস্টের পর ওষুধ খেতে দেখেছি। শুধু ওষুধগুলো টেবিলের উপর রাখা থাকে। পুলিশের ডাক্তার তখনও সেখানে উপস্থিত ছিল। ডাক্তার এগিয়ে গিয়ে ওষুধগুলো দেখার পর বলল, একটা প্রেশারের ট্যাবলেট, একটা হার্টের ওষুধ, দুটোরই একটা করে স্ট্রিপ রয়েছে। পেপার ওয়ে চাপা দেওয়া প্রেসক্রিপশনও খুঁজে পায় ডাক্তার। ওদের কথাবার্তার মধ্যেই এই বাড়িতে প্রথম কান্নার রোল উঠল। আর তার কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলো সজল সামন্তর পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা। থানা থেকে খবর পেয়ে
তারা ছুটে এসেছে। স্ত্রী শিপ্রা ফ্ল্যাটে ঢুকেই সজল সামন্তর মৃতদেহের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ওগো, তুমি আমাদের ভাসিয়ে দিয়ে কোথায় চলে গেলে গো? আমরা কি এমন অপরাধ করেছিলাম যে আমাদের সঙ্গে থাকতেও পর্যন্ত পারলে না? শিপ্রার বুক ফাটা হাহাকারে ঘরের বাতাবরণ মুহূর্তে ভারী হয়ে উঠল। মেয়ে রাখি সামন্ত এতক্ষণ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে নিরুত্তাপ কণ্ঠে বলে উঠল, মা, তুমি কাঁদলে কি আর বাবাকে ফিরে পাবে? উনি তো অনেক আগেই আমাদের ছেড়ে দিয়েছেন। তুমি কেঁদো না মা, কাঁদলে তোমার শরীর আরো খারাপ হবে, সুগার বাড়বে। ঘরের বাতাবরণ কেমন বিষণ্ণ হয়ে ওঠে। শিপ্রার কান্না থামে না। শক্ত ধাতের মেয়ে রাখির চোখে জল নেই, তার চোখ জোড়া ধক ধক করে জ্বলছে। সে জানতে চায়, দারোগা বাবু, বাবা কি করে মারা গেল? দিয়ে মারা হয়েছে ওকে। আপনারা আমাদের এত লেটে জানালেন কেন? আলী রায় ব্যাংক থেকে ফিরে থানায় ফোন করেন। আমরা সঙ্গে সঙ্গে ছুটে এসেছি, কিন্তু অনেক পরে আপনাদের অ্যাড্রেস খুঁজে পাই আপনার বাবার ব্যাংকের পাসবই থেকে, আর তখনই থানার মাধ্যমে জানিয়েছি আপনাদের। অশোকের কথা শেষ হতে না হতেই বাঘিনীর মতো রাখি ঝাঁপিয়ে পড়ল অলি রায়ের ওপর। অপ্রস্তুত অলি প্রতিরোধের কোনো সুযোগই পেল না। রাখি অলির গালটা টিপে ধরে বলল, এই শয়তানিটার জন্যই আমার বাবা মরল। এই খুন করেছে আমার বাবাকে। রাখি এমন শক্ত করে অলিকে ধরেছিল যে সে নিজেকে মুক্ত করতে পারছিল না। অলির চোখ মুখ রক্তাক্ত হয়ে ওঠে। দুই মহিলার কলহে নাক গলাতে ইতস্তত করে অমন দুধে পুলিশ অফিসাররাও। বাধ্য হয়ে কণিকা পেছন থেকে জাপটে ধরে রাখিকে আর অলিকে মুক্ত করে। তারপর বলে, রাখি, আপনি ভুল করছেন। উনি ব্যাংকের অফিসার, তখন ব্যাংকেই ছিলেন। দেয়ালে ঠেস দিয়ে শ্বাস নেয় অলি। রাগে ফুঁসতে ফুঁসতে রাখি বলে ওঠে কণ্ঠে বিষ ঠেলে, ব্যাংকের অফিসার না ছাই, ওটা একটা হোর, আর এই বাড়িটা একটা ব্রথেল। রাখি, মুখ সামলে কথা বলবেন, নইলে খুব খারাপ হয়ে যাবে। আর কি খারাপ করবেন আপনি? যা খারাপ হবার তা তো করেই দিয়েছেন। আমরা পথের ভিখিরি হয়ে গেলাম। রাখি শেষের দিকে কেঁদে ফেলে। কিছু পরে পার্থ জানতে চায়, মিস সামন্ত, আপনারা কি এই ফ্ল্যাটটা চিনতেন? আপনারা এখানে এলেন কি করে? এই প্রশ্নের জবাব তখনই দেয় না রাখি। রাগ প্রশমিত হলে সে বলে ওঠে, পুলিশ যখন বাড়িতে খবর দেয় তখনই ডিরেকশন দিয়েছিল, লেভেল ক্রসিং বলে দিয়েছিল। বাবার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই ছিল না। ব্যাংকের ড্রাফটটা প্রতি মাসে জমা পড়লে বুঝতাম বাবা বেঁচে আছে। মিস সামন্ত, আপনি কি করেন? চাকরি করি। কোথায়? ডায়াগনস্টিক সেন্টারে। প্যাথোলজিস্ট না রিসেপশনিস্ট? এবারের প্রশ্নটা পার্থর। প্যাথোলজিস্ট। আপনার ভাই কি করে? এত সব প্রশ্ন করছেন কেন? এখন কি এসব কথা বলার সময়? পিন্টু বিকমে ভর্তি হয়েছে। এবার হঠাৎই যেন সবার চোখ এসে পড়ে পল্টুর ওপর। প্যান্টের সঙ্গে টি শার্ট পরা এক কৈশোর উত্তীর্ণ যুবকের দিকে তাকায় সকলে। কণিকার মনটা সহানুভূতিতে আর্দ্র হয়ে ওঠে এই ছেলেটির জন্যে। পার্থ জানতে চায়, মিস সামন্ত, আপনার বাবা যখন আপনাদের সঙ্গে থাকতেন তখনও কি ওর হার্টের ট্রাবল ছিল? হ্যাঁ ছিল, তখনও ওষুধ খেতেন, বেশ স্বাস্থ্য সচেতন ছিলেন। আজ কি আপনার বাবার জন্মদিন? পার্থর এই অপ্রত্যাশিত প্রশ্নে হকচকিয়ে যায় রাখি। কিছুক্ষণ সে কথা বলতে ভুলে যায়। তারপর বলে ওঠে, আজ কত তারিখ? কে বলেছে আপনাকে? হ্যাঁ? পার্থ ও অশোক একে অপরের মুখের দিকে তাকায়। অর্থপূর্ণ তাদের সেই চাহনি। শিপ্রা আবার ডুকরে কেঁদে ওঠে। নিজের বাড়ি থাকতে কেউ কি পরের বাড়িতে এসে মরে? গভীর রাতে বাড়ি ফিরে কণিকা প্রশ্ন করে, পার্থ, কি বুঝলে?
পৃথিবীর গভীরতর অসুখ এখন। পরদিন সকালে ইন্সপেক্টর অশোক থানা থেকে এসে অলিকে নিয়ে ব্যাংকে যায়। সঙ্গে পার্থগুপ্তও ছিল। অলিকে বাইরে রেখে দারোগা ব্যাংকের সিনিয়র ম্যানেজারের কাছে জানতে চায়, আলী কি গতকাল সারাদিন ব্যাংকে ছিল, অন্যত্র কোথাও যায়নি? আমার পারমিশন ছাড়া কোনো অফিসারেরই বেরোতে পারে না। স্টাফ এতই কম যে স্টাফদের কাজও অফিসারদেরই ম্যানেজ করতে হয়। না, অলি রয় 10টা থেকে 6টা পর্যন্ত এখানেই ছিলেন, আমি শিওর। অলিকে থানায় নিয়ে গিয়ে অশোক আরও এক দফা প্রশ্ন করে ঘণ্টাখানেক ধরে, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া যায় না। অলিকে বাড়িতে পৌঁছে দিলেও তাকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না পুলিশের তরফ থেকে। পার্থ এরপর খুঁজে খুঁজে একসময় সজল সামন্তর অফিসে পৌঁছায়। সরকারি অফিসে অবসরপ্রাপ্ত কোনো অফিসারের খোঁজ খবর সংগ্রহ করা বড়ই দুরূহ ব্যাপার। অনেক টেবিল ঘুরতে ঘুরতে সে যখন হাল ছেড়ে দেবে ভাবছে, তখন পেনশন সেকশনের বড়বাবু পান চিবোতে চিবোতে হঠাৎ বলে বসে, আলুবাদ সামন্তের খোঁজ করছেন? সে তো ভিআর নিয়েছে, তাকে আপনার কি দরকার? উনি মার্ডার হয়েছেন, তাই একটু খবর জানার জন্য এসেছি। অফিস থেকে তো অনেক খবর পাওয়া যায়। বড়বাবু প্রথমটা ঘাবড়ে গেলেও পরিচয় জেনে পার্থর সঙ্গে সহযোগিতা করে। সামন্তবাবু কাজের মানুষ হলেও তার যে চারিত্রিক দোষ ছিল, অফিসের অনেক মেয়ের সঙ্গেই যে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে কথা জানাতে ভোলে না বড়বাবু। সজল সামন্তর পার্সোনাল ফাইল দেখতে চাইলে বড়বাবু কিন্তু রাজি হয় না। তখন খামে করে 200 টাকা দিতেই বড়বাবু ফাইল দেখিয়ে দিল। ফাইল থেকে জরুরি তথ্য টুকে নিতে নিতে হাসি ফুটে ওঠে পার্থগুপ্তর মুখে। না, তার অভিযান ব্যর্থ হয়নি। প্রার্থিত সূত্র সে পেয়েছে ঠিকই, কিন্তু উপসংহার টানার সময় এখনো হয়নি। পরদিন সকালে পার্থ কণিকাকে নিয়ে অলির প্রাক্তন স্বামী সুজিত রায়ের বাড়ি উপস্থিত হলো। সুজিত দরজা খুলতে পার্থ তার কার্ড দেখিয়ে বলল, আমরা একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে এসেছি, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। পার্থ ও কণিকা চেয়ারে বসতে না বসতে সুজিত রায় বলে ওঠে, কিসের ইনভেস্টিগেশন? পার্থ ঘটনাটা সবিস্তারে বলার পর সুজিত ঝাঁপিয়ে ওঠে, আমার ডিভোর্সি ওয়াইফের বাড়িতে মার্ডার হয়েছে, আপনি আমার কাছে এসেছেন কেন? আমি এর মধ্যে আসছি কি করে? খুনটা তো আপনিও করতে পারেন। ও মহিলার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ও খুন হলে আমি খুবই খুশি হতাম, কিন্তু মরেছে তো একজন বয়স্ক ভদ্রলোক। ওই লোকটিকে খুন করে অলি রায়কে তো আপনি ফাঁসিয়ে দিতে পারেন। আপনি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাই না? পার্থর প্রশ্নের উত্তরে কণ্ঠে শ্লেষ মিশিয়ে সুজিত পাল্টা প্রশ্ন করে, পয়জনের ব্যাপারটা আমি ভালোই জানবো, তাই বিষ দেওয়াটা আমার পক্ষে খুবই সহজ, তাই না মিস্টার শার্লক হোমস? মিস্টার রায়, পরশু সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনি কোথায় ছিলেন? ডায়েরি দেখে বলতে হবে, তবে অলি রায়ের ফ্ল্যাটে যাইনি এটুকু বলতে পারি। ইনফ্যাক্ট ওর ফ্ল্যাটটা আমি চিনি না। ডিভোর্সের পরে ফ্ল্যাট কিনেছে ও, আমার মাকে ফোন করে জানিয়েছিল, তখনই শুনেছি। পরশু কোথায় ছিলেন বললেন না তো? যদি না বলি তবে কি করবেন? অ্যারেস্ট করুন, তাই করুন। মিস্টার রায়, পুলিশের লিস্টে প্রথমেই আপনার নাম আছে ভুলে যাবেন না। যে কোনো দিনই পুলিশ আসতে পারে আপনার বাড়িতে। পুলিশের কথা শুনে সুজিতের উদ্ধত ভাব চলে যায়। নরম সুরে সে বলে, দিনের মধ্যে সারাক্ষণই রাস্তায় থাকি, কখন কোথায় ছিলাম সঠিক বলতে পারবো না। তবে যেসব ডাক্তারের চেম্বার ভিজিট করেছিলাম সে নামগুলি আপনাকে বলতে পারি। কণিকার নাম ঠিকানা নোট করে নেয়। হঠাৎই সুজিত প্রশ্ন করে বসে, মিস্টার গুপ্ত, আপনাকে নিশ্চয়ই অলি রায় অ্যাপয়েন্ট করেছে। ওকে কি অ্যারেস্ট করা হয়েছে?
পার্থ এই প্রশ্নের কোনো জবাব দেয় না। কণিকাকে নিয়ে বেরিয়ে আসে নিঃশব্দে। সোমেন সেন প্রাইভেট কোম্পানির এক্সিকিউটিভ। পার্থ গুপ্তকে সে তার অফিসে আসতে বলে টিফিন টাইমে। পার্থ একাই যায়। চেম্বারে ঢুকে বলে, মিস্টার সেন, অলি রায়ের খবরটা জানেন? পেপারে দেখেছি। কি ব্যাপার বলুন তো? আপনি আমার কাছে এসেছেন কেন? যেহেতু আপনি অলি রায়ের এক সময় পার্টনার ছিলেন তাই। কিন্তু ওই বয়সের লোকটাকে খুন করে আমার কি লাভ? ওই ব্যাপারটা আমার কাছে একটা দুঃস্বপ্ন, নাইটমেয়ার। আপনি বাড়িতে দেখা করতে রাজি হলেন না কেন? স্ক্যান্ডালের ভয়ে? সবে 6 মাস হলো বিয়ে করেছি। পুরনো কথা কেউ নতুন বউকে জানতে দেয়? তাছাড়া অলির ব্যাপারটা আমার কাছে অ্যাডভেঞ্চারের মতো ছিল। কিন্তু বছর না ঘুরতেই আমার মোহভঙ্গ হয়। কিন্তু অলি যে বলেছে সেই আপনাকে ফোর্স করেছিল চলে যাওয়ার জন্যে। আপনি কম্প্রোমাইজ করার চেষ্টা করেছিলেন, এমনকি সজল সামন্তকে শাসিয়েও ছিলেন। প্রথমটা আমার গায়ে লেগেছিল। একটা মেয়ে আমাকে তাড়িয়ে দেবে এটা মেনে নিতে পারিনি। নিজেকে সামলাতে সময় লেগেছিল। তখনই সামন্তকে থ্রেট করেছিলাম। তারপর নিজেকে সামলে নিয়েছি। বুঝেছিলাম আমি পুরনো ভাবধারার মানুষ, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিয়েছি। সেদিন সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনি কোথায় ছিলেন? অফিসে? না, সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। অফিসে ফিরেছি 5টার পর। সেমিনারে তো সারাক্ষণ না থাকলেও চলে। 1-1.5 ঘন্টার অ্যাবসেন্স কারণ নোটিশে আসবে বলে তো মনে হয় না। একটু খোঁজ নিলেই জানতে পারবেন আমি সত্যি বলছি কিনা। সামন্তকে মেরে এখন আমার কি লাভ? তাছাড়া যাকে আমি একবার হুমকি দিয়েছি সে নিশ্চয়ই আমাকে সহজে দরজা খুলে দেবে না। আর আমি ওর হাতে বিষের গ্লাস দিলাম আর সে হাসি মুখে ঢকঢক করে খেয়ে মরে গেল। সেটা কি হয় নাকি? সোমেন সেনের কথায় যে যুক্তি আছে সেটা পার্থ মনে মনে স্বীকার করে নেয় এবং আরও কথার পর সে সোমেনের অফিস থেকে চলে যায়। সুজিত রায় ও সোমেন সেনের বক্তব্যের যথার্থতা বিচার করতে আরও দিন 2 কেটে গেল। না, ওই দুজনের গতিবিধিতে সন্দেহজনক তেমন কিছু সে পেল না যাতে তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। ওদের তেমন কোনো মোটিভও নেই। তাহলে আততায়ী কে? জানতে হলে পোস্টমর্টেম রিপোর্টটা তার চাই। ফিঙ্গারপ্রিন্ট আর পোস্টমর্টেম রিপোর্টের জন্যে পার্থগুপ্ত থানায় গেল। দারোগা অশোক স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠল, গোয়েন্দামশাই, আমরা এখনই আপনার আলী রায়কে গ্রেপ্তার করতে চাই। সেই মার্ডারার, তাতে আর কোনো সন্দেহ নেই। কেন? পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট কি পেয়ে গেছেন? পিএম রিপোর্টে সামন্ত শরীরে ভাইরক্সিন পাওয়া গেছে অতিরিক্ত মাত্রায়। উনি কার্ডিওক্সিন খেতেন রোজ 1টা করে। সেদিন ওকে 25-30টা ট্যাবলেট কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে খাওয়ানো হয়। আর এটা সম্ভব একমাত্র আলী রায়ের পক্ষেই। ফিঙ্গারপ্রিন্টও বেশিরভাগ আলী রায়েরই, শুধু সাদা খামটা বাদ দিয়ে। দেখুন, অলির কোনো মোটিভ নেই। সজলবাবুর হাত থেকে বাঁচতে হলে সে শুধু গেট আউট বললেই সজলকে চলে যেতে হতো, যেমন সে সোমেন সেনকে চলে যেতে বাধ্য করেছিল। সোমেন আমার কাছে তা কনফেন্সও করেছে। তাছাড়া ওষুধগুলোয় যে বিষক্রিয়া হতে পারে সেটা অলি নাও জানতে পারে। সব ওষুধই ওভারডোজে বিষের ক্রিয়া করে, এটা সব শিক্ষিত মানুষই জানে বলে আমার ধারণা, মিস্টার গুপ্ত। রাইট। অলি রায়ের এক্স হাজবেন্ড যে মেডিকেল ম্যান, ভুলে যাবেন না স্যার। তবে তার অ্যালিবাই পারফেক্ট, কোনো মোটিভও নেই। তাহলে হু ইজ কালপ্রিট, মিস্টার গুপ্ত? তিনি সকল সন্দেহের ঊর্ধ্বে। তিনি সজলের খুবই কাছের মানুষ। আপনার অরিজিনাল থিওরির সঙ্গে বেশ ম্যাচ করে যায়। হেয়ালি ছাড়ুন, নামটা বলুন। রাখি। সে একজন প্যাথোলজিস্ট। ওর সেন্টারে গিয়ে জেনেছি যে সেদিন ডিউটিতে সে যায়নি মায়ের অসুখের অছিলায়। অথচ সেদিন সে সকালে বাড়িতেও ছিল না।
পিএম রিপোর্ট পেয়ে সব এখন আমার কাছে পরিষ্কার হয়ে এসেছে। হোয়াট? কি বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন তো। রাখি ওর বাবার অফিসে প্রায়ই যেত। ও কোনোভাবে অলির অ্যাড্রেস জোগাড় করেছিল, ওকে আইডেন্টিফাইও করেছিল ব্যাংকে গিয়ে। ঘটনার দিন পল্টুকে নিয়ে সে ওই ফ্ল্যাটে এসেছিল, নিজে ভেতরে না ঢুকে ভাইকে বাহাদুরের কাছে পাঠিয়েছিল। আমার প্রথম রাখিকে সন্দেহ হয় যখন ঘরের দুই মহিলার মধ্যে বেছে নিয়ে তাকে অলি রায়কে অ্যাটাক করতে দেখি। আমি ওদের পাড়ার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি ঠিকই, কিন্তু বাড়ি তো আর সার্চ করতে পারিনি। বাড়ি সার্চ করলে বাকি ক্লু পাওয়া যাবে বলেই আমার স্থির বিশ্বাস। পার্থর কথা শুনে দারোগা উত্তেজিত হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। পার্থর যুক্তি তার মনে দাগ কাটে। ওপরওয়ালার অনুমতি নিয়ে দারোগা উত্তর কলকাতার দিকে রওনা হয় সন্ধেবেলায়। পার্থ ও কণিকা ওদের অনুসরণ করে। শিপ্রা সামন্ত দরজা খুলে পুলিশ দেখে সন্ত্রস্ত হয়ে পড়ে। অশোক ব্যানার্জি ঘরে ঢুকে চেয়ারে ঝাঁকিয়ে বসে বলে ওঠে বিনা ভূমিকায়, মিসেস সামন্ত, আপনার ছেলেকে ডাকুন তো একবার, ওকে খুবই দরকার। আর আপনার মেয়ে এখনো ফেরেনি, তাই তো? পুলিশ দেখে দরজার আড়ালে পল্টু দাঁড়িয়েছিল। সে ভীরু পায়ে ঘরের ভেতরে এসে উপস্থিত হলো। তাকে উদ্দেশ্য করে কঠিন গলায় অশোক প্রশ্ন করল, সেদিন সকালে ঢাকুরিয়া ফ্ল্যাটে কেন গিয়েছিলে? পরের দিন ফ্ল্যাটের বাহাদুর থানায় এসে তোমাকে আইডেন্টিফাই করে গেছে, জানো? দিদির সঙ্গে গিয়েছিলে? কেন গেছিলে? দারোগার ভয়ঙ্কর মূর্তি দেখে কাঁপতে থাকে পল্টু। বলো কেন গেছিলে? আবার ধমক খেয়ে মাথা নিচু করে সে আমতা আমতা করে জবাব দেয়, দিদি চায়ের দোকানে ওয়েট করছিল। আমি বাহাদুরের কাছ থেকে অলি রায়ের ফ্ল্যাট নম্বর জেনে এলে আমাকে সেখানে বসতে বলে দিদি ভেতরে যায়, ফেরে অনেকক্ষণ পরে। পিন্টুর স্বীকারোক্তিতে খুশি হয়ে পার্থ বলে, স্যার, মিসেস সামন্তকে বলুন ওদের ওষুধ রাখার জায়গাটা দেখাতে। চলুন না ভেতরে গিয়ে দেখি। মিসেস সামন্ত, চলুন। পুলিশের কার্যকলাপে বিব্রত হয়ে পড়ে শিপ্রা। টেবিলের কোণে রাখা পলিথিনের সাদা একটা বাক্স দেখায় শিপ্রা। পার্থ তা থেকে একের পর এক ওষুধ নামায়। কতকগুলি 30 মনোসর বিট্রেটের কৌটো আর কার্ডিওস্কিনের 3টি স্ট্রিপ, যার মধ্যে 2টোয় ওষুধ নেই, তৃতীয়টিতে 5টা ওষুধ আছে। পার্থ জিজ্ঞেস করে, মিসেস সামন্ত, আপনি তো কার্ডিওস্কিন ট্যাবলেট খান না, তাহলে এই ওষুধগুলো এখানে কি করছে? আমি তো সরব্রিটেড খাই দিনে 2 বার, ওটা তো খাই না। ওই বলতে পারবে কেন ওগুলো কিনেছে। পার্থ অশোকের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, এই সেই ওষুধ যার জন্য সজল সামন্তের মৃত্যু হয়েছে। এখানে কেউ ওষুধগুলো খায় না, অথচ একসঙ্গে 30টা কেনা হয়েছে, যার মধ্যে 5টা পড়ে রয়েছে। এগুলো আমাদের কাজে লাগবে, কিন্তু আরও একটা জিনিস আমার দরকার, গ্রিটিংস কার্ড। রাখি যেমন ওভার কনফিডেন্ট, তাতে আমার মনে হয় কার্ডটাও এখানেই পাবো। ও ভাবতে পারেনি আমরা পাড়ায় হানা দিতে পারি। অশোক আবার কঠিন গলায় বলে, এই পিন্টু, গ্রিটিংস কার্ডটা কোথায় রে? পিন্টু চুপ করে থাকে। দারোগা আবার ধমকায়, ভালোই ভালোই বলবি না থানায় নিয়ে গিয়ে উদ্যম মধ্যম দেবো, হ্যাঁ? পিন্টু ভয়ে কাঁপতে কাঁপতে বই খাতাপত্র সরিয়ে একটি নোট বইয়ের ভেতর থেকে কার্ডটা বের করে দেয়। লাল গোলাপে আঁকা কার্ডখানা সবার সামনে মেলে ধরে কণিকা পড়তে লাগলো, টু মিস্টার সজল সামন্ত, ড্যাডি, হ্যাপি বার্থডে টু ইউ, রাখি অ্যান্ড পিন্টু। তাতে তারিখও লেখা আছে। আর তখনই বাজ পাখির মতো যেন শূন্য থেকে এসে ছো মেরে কাঠখানা ছিনিয়ে নিতে চায় রাখি। সতর্ক কণিকা রাখিকে দেখা মাত্র
কার্ডখানা পার্থর হাতে চালান করে দেয় আর রাখিকে শক্ত করে জড়িয়ে ধরে। পার্থ বলে ওঠে, ইন্সপেক্টর, এই সেই বিষকন্যা, আর এই কার্ডখানা ছিল অলি রায়ের ফ্ল্যাটের ঢোকার পাসপোর্ট। রাখি প্রাণপণে কণিকার সুদৃঢ় অলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু কণিকার শক্তির কাছে পেরে ওঠে না। রাখি, আজ আপনার মুক্তি নেই। পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। আপনি বাড়িতে ঢুকে আমাদের উপকারী করেছেন। এখন বলুন, বাবাকে কিভাবে হত্যা করেছিলেন? রাখির মুখ ক্রোধে হতাশায় রক্তাক্ত হয়ে ওঠে। সে কোনো জবাব দিল না দেখে পার্থ বলে ওঠে, আমি বলছি, ভুল হলে সংশোধন করে দেবেন রাখি দেবী। পিন্টু ফ্ল্যাটের হদিশ জেনে আসার পর আপনি ওই ফ্ল্যাটে যান। আপনি জানতেন আপনার বাবা কোনো অজুহাত ছাড়া আপনাকে ওই ফ্ল্যাটে ঢুকতে দেবেন না, তাই আপনি ওর জন্মদিনটাকে বেছে নেন। ওর পার্সোনাল ফাইল থেকে আমি তা কনফার্ম করি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কার্ডখানা এগিয়ে দিতে বাবা আপনাকে ফেরাতে পারেনি। দরজা খুলে ভেতরে বসতে দিয়েছেন এবং ভদ্রতা করে আপনাকে চা বা শরবত খেতে বলেন। আপনার বাবা যে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসতেন তা আপনি জানতেন, তাই কোল্ড ড্রিঙ্কস আনার প্রস্তাব দেন দুজনের জন্যে। কোনোভাবে বাবার গ্লাসে আপনি কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে গুঁড়ো করে আনা কার্ডিওস্কিন মিশিয়ে দেন। আপনার বাবা সরল বিশ্বাসে মেয়ের হাত থেকে কোল্ড ড্রিঙ্কস ভেবে বিশেষ শরবত 1 নিমিষে খেয়ে নেন। তারপর জন্মদিন মৃত্যুদিনে পরিণত হতে দেরি হলো না। বাবাকে একাধিকবার বমি করতে দেখে আপনি বুঝে যান যে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। 1-2টো ট্যাবলেট যেখানে ওষুধের কাজ করে, 25-30টা ট্যাবলেট সেখানে বিষের সমান। আপনি জানতেন ওই ওষুধ তৈরি হয় ডিজিটালিস নামে একটি গাছ থেকে, যার ফুলগুলো খুব সুন্দর। ডিজিটালিস থেকে হোমিওপ্যাথি ওষুধও তৈরি হয়। আপনি কার্ডিওস্কিনকে বেছে নিয়েছিলেন যাতে এক ঢিলে 2টি পাখি মারা যায়, বাবার মৃত্যু আর অলির ফাঁসি। আপনি জানতেন পিএম রিপোর্টে কার্ডিওস্কিন পাওয়া যাবে আর পুলিশ অলিকে ধরবে। প্ল্যান আপনার ভালোই ছিল, কিন্তু সাদা খামটা ভুলে ফেলে রেখে এসেই বিপদ ডেকেছেন আপনি। তাছাড়া আপনার ওভার কনফিডেন্স। ভেবেছিলেন পুলিশ এ বাড়ি সার্চ করবে না, তাই ওষুধগুলো আর গ্রিটিংস কার্ড নষ্ট না করে বাড়িতেই রেখে দিয়েছেন যত্ন করে। এখন বলুন তো, বাবাকে খুন করলেন কেন? রাখির মুখ এখন কালো হয়ে গেছে। সে পুঞ্জীভূত ঘৃণা উজাড় করে দিয়ে বলে উঠল, বাবা হবার যোগ্যতা ওর ছিল না। যার এখন এই বয়সে বানপ্রস্থে যাবার কথা, সে অন্য একটি মেয়ের সাথে থাকত। আমাদের জন্য ওর মনে কোনো চিন্তা ছিল না। জানেন, এর মধ্যে আমার 3-3টে বিয়ের প্রস্তাব নাকচ হয়ে গেছে, শুধুমাত্র বাবা কোথায় বলতে পারিনি বলে। নিজের লালসাটাই ওর কাছে বড় ছিল। বলুন, এমন মানুষকে মেরে আমি কি খুব অন্যায় করেছি? বলুন আপনারা। রাখি কান্নায় ভেঙে পড়ে। ঘরের আবহাওয়া বিষণ্ণ হয়ে উঠেছে। কারোর মুখে কোনো কথা নেই বেশ কিছু সময়। অবশেষে অশোক দাঁড়িয়ে উঠে বলল, সরি মিস সামন্ত, আপনার প্রশ্নের উত্তর আমার ঠিক জানা নেই। এর জবাব দিতে পারে মহামান্য আদালত। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। গাড়ি করে ফেরার পথে কণিকা বলল, ডিজিটালিস পাপিউরার মতো সুন্দর ফুলেও অত বিষ থাকে পার্থ? শুধু সুন্দর ফুলের মধ্যেই বিষ দেখলে? ফুলের মতো অমন নিষ্পাপ মেয়েটার বুকে যে কত জ্বালা, কত বিষ জমেছিল সেটা দেখতে পেলে না?